দেখুন একটা কথা বলি, বাইরে কিন্তু ঝড় উঠে গেছে, তারপরও আমাদেরকে বাড়ি ফিরতে হবে। অনেকেই বলছে দাদা আপনি তো বুড়ো হয়ে গেলেন, তাই একটু ইয়ং হয়ে এসেছি। হ্যাঁ, তো দেখুন একটা কথা বলি, তা বলে ছাদেতে ইঁট বুঝে দেবেন? আগেকার দিনে ইঁট দিয়ে ছাদ ঢালাই হতো, সেটা আলাদা কনসেপ্ট ছিল। কিন্তু তা বলে এরকম আমাকে যখন কাস্টমার অ্যাপয়েন্টমেন্ট দিল, কি বললো জানেন? বললো দাদা আমি তো সেদিন বোধহয় ছিলাম না, ওটাই বললো, আমার যতদূর মনে পড়ে, আমার মনেও পড়ছে না, ভুলে গেছি। তো বললো আমি ছিলাম না, তো মিস্ত্রি এরকম কয়েক জায়গাতে ইঁট ঢুকিয়ে রেখে দিয়ে ভুলে গেছে। ইঁটটা কেন ঢোকালো? আমার প্রথম প্রশ্ন, ইঁটটা কেন ঢোকালো? বললো আর বলবেন না যে ছাদের যে থিকনেসটা, হাইট, একটা ইঁট তো 5 ইঞ্চি হয়। এখন আতলা ইঁটকে যদি আমি দাঁড় করিয়ে দিই 5 ইঞ্চির দিক করে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ ছাদটা আমার অ্যাভারেজে 5 ইঞ্চি হচ্ছে। আমি কি ইঁট ঢোকানোটাই কি ছাদের থিকনেস মাপার একমাত্র যন্ত্র? হ্যাঁ, কেন ছাদের থিকনেস মাপার জন্য আলাদা করে কলাম স্ট্রাকচারের বাড়িতে কলামে বা এমনি নর্মালি লেভেল চেক করে আগে থেকে মেজারমেন্ট, বা একটা কাঠি একটা স্টিক করে নেওয়া যায় না, লাঠি, সেখানে একটা তার বেঁধে যেটা 5 ইঞ্চি, তার জন্য তো ইঁট ঢুকিয়ে দেখতে হয় না। তো নানা রকমের উপায় আছে ছাদের থিকনেস চেক করার, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে তাদের মিস্ত্রিরা সেই ইঁট দিয়ে চেক করছিল। খুব ভালো কথা, ইঁট দিয়ে চেক করতেই পারো, কিন্তু সব থেকে দুর্ভাগ্যের ব্যাপার তুমি সেই ইঁটটা যখন তুলতে ভুলে যাও, আর তারপর কাস্টমার ভয়ে পড়ে আমাদেরকে ফোন করে বসে যে যে দাদা এরকম ঘটনা ঘটে গেছে, ছাদের মধ্যে ইঁট রয়ে গেছে। এবং সে সেই ভয়েতে তার পরের দিন যখন, মানে সে সম্ভবত ব্যাংকে কাজ করে এবং তার তো সময় থাকে না, এবং সে যখন বাড়ি আসে, বাড়ি এসে যখন ঘটনাটা দেখে এবং এক দু জায়গায় খুঁজে পায়, তখন সে সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি তার পরের দিন সেটাকে কিন্তু তোলানোর জন্য মিস্ত্রিকে বলে তুলে ফেলতে। এবং আমাদেরকে, এবং এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমরা কিন্তু জানি না, আমাদের কাছে পরে ভিডিও ফুটেজ এবং ছবি সহকারে যোগাযোগ করেন যে দাদা এরকম করে ফেলেছি, এখন ভয় লাগছে যে এই যে আঘাত করে করে ভেঙেছি ছেনি দিয়ে। দেখুন আমার একটা আওয়াজটা শুনুন, এটা মোটরসাইকেলের আওয়াজ, কিন্তু আপনারা কি শুনছেন? ওই ওই ভিডিওতে যে আওয়াজটা দেখছেন সেটা দেখতে পাচ্ছেন, টং টং করে কীরকম আওয়াজটা হচ্ছে। তো উনি ভয় পেলেন যে ছাদ ঢালাইয়ের 20 ঘন্টার মধ্যে আমি এইভাবে ঠুকেছি, তারপরে ইঁটটাকে বার করেছি, মানে সেই অনেকটা হয় না যে যে অপারেশন করে ইঁটটাকে বার করা হয়েছে এবং পুনরায় সেই জায়গায় সিমেন্ট ঘোলা টোলা দিয়ে ঢালাই করা হয়েছে। এখন ওনার ভয় এক জায়গাতেই ছিল যে তাহলে কি ওই আঘাতে 4-5টায় সেই ক্র্যাকটা চাড়িয়ে পড়বে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওই যে ওটা করা হলো তারপরেও কি সেখান দিয়ে লিক হওয়ার সম্ভাবনা থাকবে? তো এই দুটো বিষয়, প্রথমত এই ভিডিও থেকে অ্যাওয়ারনেস থাকবে যে এরকম কাণ্ড কারখানা আর কারো বাড়িতে যেন কোনো মিস্ত্রি না করে, সেটা খেয়াল রাখুন। আর বিশেষ করে যারা মিস্ত্রিরা এই ভিডিওটা দেখছো, চোখ কান খোলা রাখবে তো বটেই, আর ভুলেও ইঁট দিয়ে মাপ করতে যেও না যে ছাদ 5 ইঞ্চি হচ্ছে কিনা মেপে দেখবো। ইঁট তুলতে ভুলে গেলে, আমাদের অনেক মিস্ত্রিরা অনেক সময় বলে দাদা একটা টেপ খুঁজে পাচ্ছি না, টেপ ছাদেতে ঢালাই হয়ে গেছে, ডাই খুঁজে পাচ্ছি না, ওই গেঁড়া নাকি বলে না, তারে গিঁট দেয়, ওরা বলে গেঁড়া। ন্যাড়া শুনেছিলাম, হ্যাঁ, কিন্তু গেঁড়াটা কি? যাই হোক, তো গেঁড়া দিয়ে ওই তার বাঁধে দেখেছি, বলি ওরকম কত ওরকম ছাদের মধ্যে ঢুকে গেছে, বোঝাতে পারছি। তো এগুলো করবেন না। সেই অপারেশন বলে পেটের ভেতর কাঁচি রয়ে গেছে, ডাক্তার ভুলে গেছে, করবেন না। তো ডাক্তারবাবুরা যদি সচেতন থাকে, তোমাদেরকেও সচেতন থাকতে হবে, দুটোই তো খুব ভাইটাল কাজ। তো এখন ঘটনা হচ্ছে যে তুমি ওই যে ইঁটটা তুলেছো, বা তোমরা যে ওই ইঁটটাকে তুলছো, বা আপনারা যারা ইঁটটাকে তুলতে চাইছেন, প্রথম যেটা ভুল, ইঁটটাকে পুরোপুরি তোলার ফলে যেটা সবথেকে বেশি সমস্যা, ইঁটের চারপাশে যে রডটা রয়েছে, এবং সেই জায়গায় যদি আমি ঢালাই করি, আমার যে নতুন ঢালাইটা হচ্ছে, আমরা কি জানি যে কোনো ঢালাই ভিজে অবস্থায় যে পরিমাণ জায়গাটাকে দখল করে, যে আয়তনটাকে দখল করে, যখন সেটা আস্তে আস্তে ড্রাই হয়, শুকোয়, তখন সে গুটিয়ে আসে, শ্রিঙ্ক করে। এবং এই কারণেই যখন দেখবেন টাইবিম ঢালাই হলো বা কোনো কিছু ঢালাই হয়, তার যে শাটারিংটা থাকে, তার চারপাশের যে পাটাটা থাকে, সেই পাটাটা থেকে যখন শুকিয়ে যায় 24 ঘন্টা বাদে, আপনি খেয়াল করেন যে পাটাটা থেকে ঢালাইটা কিন্তু গুটিয়ে পড়ে, তার জন্য সেখানে একটা চুলের মতো একটা ফাঁক দেখা যায়। তাহলে একইভাবে আপনি চারপাশে থাকা ঢালাইয়ের, পুরনো ঢালাইয়ের মাঝখানে যে ঢালাইটা 20 ঘন্টা আগে হয়ে গিয়েছিল, সেটা তো পুরনো ঢালাই, তার মধ্যে তো রস নেই। অনেকে বলে দাদা আপনি এইভাবে বলছেন, সিমেন্ট শাড়ি নেই বলুন, হ্যাঁ আচ্ছা যাই হোক, তো তার মধ্যে রস নেই। তো সেই রসটা যখন নেই, মানে সিমেন্ট যখন আর তার মধ্যে জীবিত নেই, মৃত, সেই সময় নতুন ঢালাইটা তার মধ্যে গুঁজে দিয়েছেন, নতুন ঢালাইটা যখন জমবে, সে তো তখন পুরনো ঢালাইয়ের সাথে একটা গ্যাপ তৈরি করবে। তাহলে ওই জায়গায় চিরকাল জল ঢোকার একটা ভয় থেকেই যায়, নাম্বার 1। নাম্বার 2, যদি ধরেও নিই আপনার গ্যাপ মিটে গেছে, ঢালাই জমে গেছে, ধরে নিলাম ফিজিক্সের বাইরে গিয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিং থিওরির বাইরে গিয়ে ধরে নিলাম উপরে সিমেন্টের ঘোলটোল গিয়ে এঁটে গেছে, ধরে নিলাম,
কিন্তু যে রডটা কাছাকাছি রয়েছে সে তো এতটুকু ময়েশ্চারের সংস্পর্শ হলেই জং ধরতে শুরু করবে, তাহলে সেখান থেকে তো জং আসার একটা সম্ভাবনা থাকে। তো এইটা হচ্ছে সবথেকে বড় বিপদের আশঙ্কা থেকে যায়। তো তারপর উনি আমাকে একটাই কথা বললেন, আমি ওনাকে প্রশ্ন করলাম যে দাদা এটা যখন তুললেন ও আশেপাশে কোনো রড বেরিয়ে পড়ে না? তো একটা সবথেকে ভালো নিউজ, গুড নিউজ উনি বললেন যে না, রড বেরোয়নি। আমি বললাম এটা আপনার কপাল ভালো যে রডটা বেরোয়নি। এবং সে আমাকে যে প্রশ্নটা করেছিল যে ওই সময় ঠুকে ঠুকে এইভাবে কাজটা করা হয়েছে, তো চিরফাটটা কি দূর পর্যন্ত চলে যেতে পারে? আমি বললাম যে দেখুন, যেহেতু 20 ঘন্টার হয়েছে, হ্যাঁ, এবং শীত একটু তো ঠান্ডা ঠান্ডা মরশুম, এখন তো মার্চের, আজকে ভিডিওটা শুটিং হচ্ছে 20 তারিখে, অ্যাপয়েন্টমেন্টটা সম্ভবত এসেছিলো 10-11 তারিখ করে, আমার মনে পড়ছে না, তারও কিছুদিন আগে ছাদ ঢালাই হয়েছিল, তাহলে ঠান্ডার মরশুম ছিল, তো 20 ঘন্টার মধ্যে বিশাল কিছু হার্ট হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে হালকা করে যখন ওই জায়গাটা ছেনি মেরেছে, সেই স্ট্রাইক মানে তার এপিসেন্টার থেকে বিশাল দূরে কিন্তু সেই ফাটল বিস্তার লাভ করতে পারবে না, এটুকু অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার কিংশুক কুমার তাকে দিয়েছিল, এবং সে সেটা থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তো এবার যেটা ঘটনা সেটা হলো যে এই ভিডিওটা থেকে 3-4টে জিনিস আমরা ক্লিয়ার করলাম। এক, মিস্ত্রিদের কখনোই উচিত নয় ওইভাবে ইট ফিট দিয়ে ঢালাই চলাকালীন এই সমস্ত কাণ্ড কারখানা করা, 1 নম্বর। আর 2 নম্বর, যদি হয়েও গিয়ে থাকে পুরো ইটটা ওখান থেকে তুললেন কেন? আপনার উচিত ছিল যে 50% ইট আপনি তুলে দিলেন, যেহেতু রড চারপাশে ছিল না, বাকি 50%টা উপর থেকে 1/2 ইঞ্চি পাথর দিয়ে ঢালাই করতে পারতেন। এবং সেটাও কখন করা যেত? এবং সেটাও করা যেত কাঁচা অবস্থায় নয়, 20 ঘন্টা বাদে নয়, সেটা কিউরিং টিউরিং হয়ে যাওয়ার পর ছাদটা যখন তার 70-80% স্ট্রেংথ গেন করে নিত, 15-20 দিন বাদে আপনি করতে পারতেন। তো ইনিশিয়ালি করতে গিয়ে আমরা হয়তো ভাবি হয়তো জমে যাবে, না, 20 ঘন্টা বাদে তার মধ্যে কোনো রস থাকে না, অর্থাৎ 20 ঘন্টা বাদেই করুন কিংবা আপনি 20 দিন বাদে করুন, দুটো ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট একই পাওয়া যেত। অতএব আপনার এই মুহূর্তে কাঁচা অবস্থায় ওটাকে করা উচিত হবে না, যাদের ক্ষেত্রে এরকম হয়ে যাচ্ছে। তাহলে সেটাকে পাকতে দিন, সেটার বয়স হতে দিন, 20-25টা দিন পেরোক, 70-90-80% স্ট্রেংথ গেন করুক, তারপর আমি ঠোকাঠুকি করব। ক্লিয়ার? এবার যদি ধরে নিই এরকম অনেকের সাথেই হয়েছে, সেটা এর ক্ষেত্রে ছাদের ক্ষেত্রে হয়েছে, এনার ক্ষেত্রে, কারো ক্ষেত্রে হয়তো বিমে হয়েছে, কারো ক্ষেত্রে কলামে হয়েছে। কলামে তো দেখি অনেকেই এখনও মিস্ত্রিরা যে রডের কভার মেনটেন করার জন্য শেষকালে একটা ইঁট দিয়ে দেয়, তুলতে ভুলে যায়, পরের দিন বোট খোলার পর ওই ইঁটটা উঁকি মারে। এরকম আপনাদের কার কার সাথে হয়েছে? একটু হাত তুলুন তো। হাত তো তুলতে পারবেন না, কমেন্টে লিখে জানান তো। তো এই জিনিসগুলোকে রাখবেন না। ইঁট স্পঞ্জের মতো, ইঁট যদি ঢালাই যদি 99%, আমি যদি বলি যে ইঁট আর ঢালাই তো ওয়াটারপ্রুফ অনেকটাই, 99%, কিন্তু ইঁট তো ওয়াটারপ্রুফ নয়, ইঁট তো পুরো স্পঞ্জের মতো পোড়াস। তাহলে ইঁট তো জল টেনে ঢুকিয়ে দেবে ভিতরে, তাহলে সেই ইঁটটাকে তো আপনাকে ওখানে দেয়াই যাবে না। তাহলে বোঝাতে পারছি তো পুরো বিষয়টা কী দাঁড়ালো? তাহলে এই জিনিসটা আপনারা মাথায় রাখলেন। এবার যদি ধরে নিই এরকম ঘটনা অনেকের সাথেই ঘটে গেছে, যেমন এই ফুটেজটা যদি দেখেন, এখানে বুঝবুঝি কাটছে, ধরে নিলাম ছাদের পার্টিকুলার কোনো একজন, এটা অন্য আরেকজন ব্যক্তি, সে আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল এবং সে বলছে দাদা ছাদে জল বাঁধার পর দেখছিলাম বুঝবুঝি কাটছেও। তার মানে কি? জল ভিতরে ঢুকছে কোনো ছিদ্রের মধ্য দিয়ে, আর ভিতরে থাকা বাতাসকে অপসারণ করছে, আর তার জন্য সেই বাতাস বাইরে বেরিয়ে আসতে যখন বুঝবুঝি কাটছে। বাংলায় বললাম বলে ইম্প্যাক্ট পড়ছে না, তাই না? ফিজিক্স, এখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ে জয়েন্ট এন্ট্রেন্সের মতো পরীক্ষা ক্র্যাক করে বিটেকের মতো একটা ডিগ্রি নেওয়ার পর যখন ভিডিও বানাচ্ছি, আর শুধু বিটেকের মতো ডিগ্রি নেওয়ার পর 10-15 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে যখন বসে রয়েছি, তখন বুঝতেই পারছেন কুমারদার 1400খানা ভিডিও, কুমার কনস্ট্রাকশন চ্যানেল, এখানেও মনে হয় প্রায় 70-80-100-150টা ভিডিও, 100টা ভিডিও পার করে দিলাম, সেঞ্চুরি মেরে দিলাম। তো একটা কথা বলি শুনুন, আমি আমাদের বাঙালি জাতিকে এটুকু দেখাতে চাই যে ছোট ছোট বিষয়গুলো দেখলে এর জন্য বড় ইঞ্জিনিয়ারকে ডাকতে হয় না সাইটে, আমরা নিজেরাই সেইগুলো দেখে শুনে নিতে পারেন। এই যে ছাদে বুঝবুঝি কাটছে, তার মানে ফুটো রয়েছে, তো ছাদ ঢালাইটা আপনি করেছেন তার মধ্যে ফুটো রয়ে গেছে, নিজের জ্ঞানত হোক বা অজান্তেই হোক। তাহলে এখন এই ফুটোটাকে বোঝানোর দায়িত্ব কখন? সেই কিউরিং হওয়ার আগেই নাকি ইনিশিয়াল ডেজেই? একদম ভুল করেও ইনিশিয়াল ডেজে কিচ্ছু করতে যাবেন না। আমরা সবাইকে বলি, এখন দেখা যাচ্ছে কোনো কারণেই, কদিন আগে একটা বিশাল ঝড় নাকি উঠেছিল, তখন বৃষ্টি, যারা নতুন ছাদ ঢালাই করেছিল আমাকে ফুটেজও পাঠিয়েছিল যে ঢালাই করতে করতে এরকম খুঁটির নিচের মানে ক্যান্টিলিভারের খুঁটির নিচের মাটি বসে গেছে, তো সেখানে ফাট এসে গেছে, এবং কাঁচা অবস্থায় আপনি রিপেয়ারিং করতে গেলেন, কিছু ক্ষেত্রে রিপেয়ারিং করেও ফেললেন। কিন্তু সবসময় চেষ্টা করবেন যে রিপেয়ারিং ওয়ার্কসটা যেটা ফাট এসে গেছে আপনি পরের দিন 24 ঘন্টা বাদে লক্ষ্য করছেন, তারপর সঙ্গে সঙ্গে করতে যাবেন না। আমি জানি মনটা উথাল পাতাল করে যে বাবা ফেটে গেল, আমারও হয়, তাড়াতাড়ি যেন ওটাকে ঠিক করে দিতে পারলে বেঁচে যায়, কিন্তু না,
তাহলে কখন করবেন? 15-20 দিন কিউরিং করুন, ছাদকে রেস্ট দিন, ছাদটা জমে আসুক, তারপর আপনাকে করতে হবে। তাই যারা ইনিশিয়ালি ছাদ ঢালাই করতে করতে এই ধরনের বিপদগুলো হয়ে গেছে যাদের সাথে, তারা কিন্তু সচেতন হয়ে যান। এগুলোকে সমাধান করবেন কবে? কিউরিংটা শেষ হবে, 20টা দিন পার হবে, তারপর আপনাকে ওই যে কোনো প্রবলেমেরই সমাধান আছে, সেটা হয়তো নতুনের মতো পুরো ভালো স্ট্রাকচারের মতো হবে না, রিপেয়ারিংয়ের মতোই হয়, নতুনের মতো হয় না। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওগুলো কিন্তু একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন, আপনাদের কষ্টের টাকাগুলোকে দিয়ে বাড়ি নির্মাণ করেন, ঠিক আছে?